নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবার দেখা হলো আজ বিশেষ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন প্রত্যেক এপিসোডেই আমরা বিশিষ্ট কিছু মানুষজনের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলি এবং কাকে কেন্দ্র করে। তিনি সঙ্গীত ঈশ্বর মান্না দে। যেহেতু আমরা মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে বারে বারে ফিরে আসি, আজকেও এমন দুজন মানুষের কাছে এসেছি যারা ওতপ্রোতভাবে সঙ্গীত ঈশ্বর মান্নাদের সঙ্গে কাজ করেছেন শুধু নয়, তার স্নেহ, তার আদর, তার ভালোবাসা তারা দুজন পেয়েছেন। আমরা এক কথায় বলি ভায়োলিন ব্রাদার্স, কিন্তু আমাদের অতি আদরণীয়, অতি প্রিয় দুই মানুষ। একজন দেবশঙ্কর রায়, নমস্কার দাদা। নমস্কার। আরেকজন জ্যোতি শঙ্কর রায়, নমস্কার দাদা। ওনারা কেমন তার কথা বলেছেন সত্যজিৎ রায়, কারণ 15 বা 16 বছর বয়স থেকে যদি তার ছবিতে কাজ করার সুযোগ পান, তাহলে ওনারা কারা? ওনারা ঈশ্বরের বরপুত্র, যেমন ঈশ্বরের বরপুত্র মান্না দে। ওনারা লন্ডন ট্রিনিটি কলেজ থেকে নিজে পরীক্ষা দিয়ে দেখেছেন, পরীক্ষা করে যে ওনারা কতটা শিখেছেন। ওনাদের পিতা স্বর্গীয় বিখ্যাত একজন মানুষ নিখিলেশ রায়, যার হাত ধরে এই জগতে আসা। তিনি একজন বিখ্যাত মানুষ কেন? তিনি বিখ্যাত বাঁশুরি বাদক বা বংশী বাদক ছিলেন। তার হাত ধরেই তো এই জগতে ওনারা এসছেন। তারপর অন্যান্য গুরুর কাছে শিখেছেন, সব ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও ওনারা শুধু ভারতবর্ষের নয়, দেশের বাইরেও হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ভায়োলিনের মাধ্যমে কেমন করে মেলানো যায়, সেই সঙ্গীতের মোহনাগুলো ওনারা মেলাতে পেরেছেন। ওনারা কাজ করেছেন পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে, কাজ করেছেন উস্তাদ আমজাদ আলী খানজির সঙ্গে। বন্দিশ আপনারা অনেকেরই ঘরে ঘরে এখনো রয়েছে সেই অ্যালবাম, নিশ্চয়ই বন্দিশ সিম্ফনি। ইয়েস। তো আর কি বলবো, আরো বলবো, কথায় কথায় বলবো, তার আগে চলে যাই ওনাদের কথা। আচ্ছা, আপনাদের দুজন অনুমতি নিচ্ছি। সেটা হচ্ছে যে শ্রোতা বন্ধুদের সামনে প্রথম প্রশ্ন একটা, যেটা পরিচয় দিতে গিয়ে বলছিলাম, আপনার পিতাও একজন ঈশ্বরের বরপুত্র ছিলেন, নিখিলেশ রায়। তিনি ছিলেন একজন বংশীবাদক। আপনারা বেহালা হাতে তুলে নিলেন কি করে, কেন? একটা ছোট্ট ঘটনা বলি। আমি কিন্তু প্রথমে ফ্লুটই বাজাতাম যখন আমার 3-4 বছর বয়স, কি ওরকম একটা সময়। তখন আমার খুব অ্যাজমা ছিল, তো ওই সময় খুব একটা ভালো ওষুধ ছিল না। যাই হোক, বাবা আমাকে বাজাতে দিত না। তো আমি ঘটনাক্রমে, আমাদের তখন এই বেতার জগৎ বলে একটা ম্যাগাজিন বেরোতো, তো ওখানে আমি একটা দেখলাম একটা বাচ্চা ছেলে ভায়োলিন বাজাচ্ছে। সেটাই আমাকে ইন্সপায়ার করলো। কেন শিখেছি সেটা, মানে শিখতে আরম্ভ করলাম, সেটার কোনো ক্লু নেই। এটাই একটাই ক্লু, যে একটা বাচ্চা ছেলে বাজাচ্ছে, আমিও বাজাবো, মানে আমাকে কিছু একটা বাজাতে হবে, এই আর কি। সেই থেকে ভায়োলিন শেখা আরম্ভ। মানে যেহেতু প্রশ্নটা করলাম, যেহেতু বাবা ওই অত বড় অঙ্কের মানুষ, আর যে ক্যাটেগরিতে আছেন, যে আঙ্গিকে আছে, সে আঙ্গিক ছেড়ে বেরিয়ে এলেন হঠাৎ বেহালায়। এটা অ্যাকচুয়ালি মানে সব ইন্টারভিউতে, টিভি ইন্টারভিউ সবেতে এই জিজ্ঞেস করেন যে বাবা ছিলেন ফ্লুটিস্ট, ক্লাসিক্যাল। আমি অবশ্য আপনাদের কোনো ইন্টারভিউ দেখে মুখস্থ করে আসিনি। আমার আপনাদের সম্বন্ধে জানার পর মনে হয়েছিল এই প্রশ্নটা আগে প্রথমেই করবো। তো যাই হোক, কিন্তু আমি তখন আস্তে আস্তে ফ্লুট আর বাজালাম না, আমি ওই ভায়োলিন শেখা আরম্ভ হলো। তখন বাবা জিজ্ঞেস করলেন, একটু বলে নি ওটা, বাবার এক গুরু ভাইকে জিজ্ঞেস করলেন যে ভায়োলিন তো ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট ঠিক নয়, মানে অ্যাকচুয়ালি এটা ইউরোপে এটা যা ডেভেলপমেন্ট হয়েছে, যা রিসার্চ ওয়ার্ক বা ভায়োলিনে যা কাজ, সবই ইউরোপে। তো এটা ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট, ইউরোপিয়ান মিউজিক মেথডে এটা যদি শেখা যায়, তাহলে ভায়োলিনটাকে ভালো করে জানা যায়। তো সেটাই মানে মাথায় চিন্তা রেখে বাবা ঠিক করলেন যে তাহলে ওরা এই মেথডেই শিখুক। তো আমরা ওয়েস্টার্ন মিউজিক শিখতে আরম্ভ করলাম। কিন্তু বাড়িতে আমাদের সবসময় ইন্ডিয়ান মিউজিকের একটা পরিবেশ। বাবা রাগিনী চর্চা করতেন, ছোটবেলা থেকে রাগ ইমন শুনছি, পুরিয়া দানেশ্রী শুনছি, এই আর কি। মানে আপনি প্রথমে, আপনাদের দুজনের বয়সের পার্থক্য এই অ্যারাউন্ড 2 years, নট এক্স্যাক্টলি 2 years। সার্থক অর্থে, প্রকৃতার্থে যেটা বলা যায়, যে আপনাদের ডুও বলা হয় ইংরেজিতে, বাংলাতে বলে দয়। তো যাই হোক, সার্থক অর্থে সত্যিই ভায়োলিন ব্রাদার্স। মানে 2 বছরের ফারাকটা কিছুই না, কিন্তু যা করেছেন একসঙ্গে করেছেন।
আচ্ছা এবারে বলুন। আমার শেখা আরম্ভ হলো, তারপরেই ও গান আরম্ভ করলো, আমি মানে যা হয় আর কি ওই সময়। হ্যাঁ, তো কিন্তু সেটা ছড়াছাড়ি হয়নি, হ্যাঁ আজও সেইভাবে জুড়ে হ্যাঁ, আছে। সেটাই আমরা ওই শেখা থেকে আরম্ভ করে তারপরে প্রফেশনালি আমরা যখন কাজ করতে আরম্ভ করলাম স্টুডিওতে, তো এই আমরা একসঙ্গেই জার্নি আরম্ভ করি। এবং তার জন্য আমাদের প্রথম অ্যালবামটা জার্নি দিয়ে, প্রথম অ্যালবামটা জার্নি। জার্নি দিয়ে। তো এটা একটা লং জার্নি অ্যাকচুয়ালি। তবে আমাদের অনেক রকম দিক বলার আছে, কিন্তু আজকে আমরা চাইছি যে মান্না দে আমাদের হ্যাঁ, মান্না দে আমাদের প্রিয় শিল্পী, আমাদের খুব কাছের একজন, আমরা খুব ভালোবাসতাম ওনাকে, মানে ওনার গান শুনে আমরা বড় হয়েছি এবং একদমই। মানে ওনার মতো আমাদের এখানে সবাই দুর্দান্ত সমস্ত, এক একজন এক এক দিকের শিল্পী, কিন্তু মানে ওনার যে আমরা ভার্সাটিলিটি যেটা বলে, এত ভার্সাটাইল, মানে হ্যাঁ, যে কোনো ধরনের গান উনি করেছেন। একটু আগে আপনি বলছেন মজারও অনেক গল্প আছে। আসবো, ওনার কাছেই চলে আসবো। তার আগে একটা জিনিস আমি বলি আপনাদের কাছে, এটা শুনুন সবার জানার জন্য। অনেকেই আপনাদের সঙ্গে জানে আজকাল মিডিয়ার যুগ, যে কেউ আপনাদের পাতা পড়ে নিতে পারে, একটা লেখা আছে আপনাদের সঙ্গে পড়তে পারে, কিন্তু সবটা থেকে তার পড়ে জানা যায়। আপনারা এত ছোটবেলা থেকে সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে তপন সিনহা কিংবা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা সতীনাথ মুখোপাধ্যায় কিংবা সলিল চৌধুরী এত ছোটবেলা থেকে পৌঁছে গেছেন তাদের কাছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ করতে করতে যেভাবে হোক আপনারা খুব সম্ভবত 1985 কি 86-এ নাগাদ তখন মান্নাদের সংস্পর্শে আসেন। মান্নাদের সংস্পর্শে মনে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি ছোট করে বলি, যেহেতু রেকর্ডিং করতাম তো, এবং আমরা খুব বিজি ছিলাম মানে আমাদের জিজ্ঞেস করে রেকর্ডিং স্টুডিও নেওয়া হতো, এরকম হয়েছে। ধরুন আজকে একটা কাজ সলিলার কাজ, কালকে একটা কাজ সেখানে মান্নাদা গাইতে আসবে, একটা কোনো ছবির কাজ, এইভাবে ওনাদের সঙ্গে আমরা অ্যাটাচ হয়ে গেছি। কোনোদিন হেমন্ত মুখার্জি আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আরম্ভ করি। কোনো একটা রেকর্ডিংয়ে HMV-তে আমার মনে পড়ে করি, আমি সং ভায়োলিন বাজাচ্ছি আর কি। তো
মান্নাদা এখানে দাঁড়িয়ে আছেন, আমি পাশে এখানে বসে আছি। এইবার তখন আমরা খুব প্রথম হুম। আমি একটু শেখি, এবং উনি নানা রকম গান, মানে একটা গানে নানান রকমভাবে উনি সেগুলো গাইছেন আর কি। কোথায় কী ধরনের হরকত উনি বলতেন, হরকত এইটা হবে, হ্যাঁ, কোথায় মির হবে, এই আর কি। প্রত্যেকটা নোট ডিস্টিংক্ট আমাকে বাজাতে বলছেন। আচ্ছা। হ্যাঁ, তো আমার পক্ষে ওইটুকুনি সময়ের মধ্যে বুঝে বাজিয়ে দেওয়া খুবই মুশকিল ছিল। এবং তো আমাকে উনি বললেন যে আমি কিন্তু যা করছি, যেভাবে গাইছি সেটা তোমাকে কিন্তু বাজাতে হবে, কারণ আমি তোমাকেও শুনি, এরকম ব্যাপার আর কি। তো এই সমস্ত এটাকে মানে এরকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা গেছি। খুব ডিটেইলিং, মানে নিজেদের পরীক্ষাও নিয়েছেন, আবার পরীক্ষার মধ্যে দিয়ে এটা একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জিং একটা ইয়ে ছিল। কারণ 1985-এ, মানে আজ থেকে প্রায় যদি ধরা যায় 45 বছর আগে বা 40 বছর আগে, আপনারা তখন বয়স খুব কম ছিল, আর সেই সময় আপনাদের সামনে পাহাড় প্রমাণ, মহিরুহ প্রমাণ, মান্না দে, আরো অনেকে ছিলেন, আমি তো নামগুলো বললাম, এবং সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন। আর প্রথম মান্না দের সঙ্গে আপনারা টাচে এলেন কিভাবে, সংস্পর্শে এলেন কি করে, মানে আলাপ এইরকম ভাবেই, মানে কোনো সিনেমার গানে উনি গাইতে এসছেন, আমরা সেই অর্কেস্ট্রায় বাজাচ্ছি এইভাবে। তারপরে সং ভায়োলিন উনি আমাকে বাজাতে বললেন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমরা ক্লোজ হলাম। হ্যাঁ, তারপরে ওনার যে রেকর্ডিংগুলো হতো উনি আমাদের ডেকে পাঠাতেন। কিন্তু মানে তোমাদের থাকতে হবে, আপনাদের খুব ভরসা করে হ্যাঁ, তো ডাকতেন। হ্যাঁ। তো আমি কয়েকটা কথা মানে বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। যে উনি আরেকজন শিল্পীর কথাও বলবো, এটা সঙ্গেই আসছে আর কি। তো আমি একটা গানে বাজাচ্ছিলাম ওনার সঙ্গে, তো উনি গানটা বল, হঠাৎ কোন গানটা বল? ওই আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে, ওই গানটা, এই গানটাই বলছি। হ্যাঁ, তো এটা অডিও সেন্টারে রেকর্ডিং হয়েছিল, তখন বোধহয় গৌতম বাবু আপনি ছিলেন। তো আমি ওই উনি বুথের মধ্যে দাঁড়িয়ে গাইছেন, ওই সিঙ্গার বুথে, আর ঠিক আমার তার পাশেই আমি বসে বাজাচ্ছি বাইরে, মানে কাছ দিয়ে দেখা যাচ্ছে। তা আমাকে বললেন যে তুমি সংটা বাজাও, তার গানের মধ্যে একটা ইন্টারলুড, সেটা আমার ছিল বাজানো। আমি বাজালাম, রিহার্সাল হলো, তারপরে বাজালাম। রেকর্ডিংয়ের সময় উনি একটু পরে ধরলেন, আমার বাজানোর একটু পরে, মানে সঙ্গে সঙ্গে ধরেননি। হ্যাঁ, উনি চোখ বন্ধ করে শুনছিলেন, নিয়ে একটু পরে ধরেছেন। নিয়ে এবার মৃণাল ব্যানার্জি, উনি গানের শ্যুটটা করেছিলেন। তো মৃণালদাকে জিজ্ঞেস করলেন যে মৃণালবাবু কীরকম হয়েছে গানটা, রেকর্ডিং হয়ে গেছে, হ্যাঁ বলুন কী করতে হবে। বলছে দাদা চল বেরিয়ে আসুন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে গানটা। বলছে মশাই আপনি যে কি বলছেন, মানে উনি এরকমভাবে কথা বলতেন, তো মানে এত সিম্পল এরা, মানে আমরা পরপর বলছি, তো উনি বললেন যে আরে আমাদের ওই দেব, আমার ডাক নামও উনি রাখতেন বাবু। হ্যাঁ, ও যে এত না, ওটা আমি ছিলাম, ও এমন সুন্দর ওটা বাজালো, আমি ওর বাজনা শুনতে শুনতে আমি ভুলেই গেছি গানটা ধরতে। হ্যাঁ, আরেকবার চলুন। তা এইগুলো আমার কাছে মনে হয় অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। হ্যাঁ, আর কি, এত বড় একজন মানুষ, তিনি এটা বললেন না। এই কন্টেম্পোরারি আরেকটা ঘটনাও বলছি, আশা ভোসলে, ওনার রেকর্ডিংও আমি বাজাচ্ছি, এই উষাদি স্টুডিওতে হচ্ছে। তো আমি ওই রকম একটা ইন্টারলুড বাজিয়েছি। তো উনি ওই ভেতরে ছিলেন মিক্সিং, ওখান থেকে বেরিয়ে এসে আমাকে সামনে চেয়ার নিয়ে বসে বলে আবার তুমি বাজাও, আমি এটা তোমাকে সামনে থেকে শুনতে চাই। মানে উনি বলছিলেন যে আমি বহুদিন এত সুন্দর সাউন্ড, ইতনা সুরেলা, হ্যাঁ, তো আমি শুনিনি। এটাও তো আশীর্বাদ। এইসব হচ্ছে আগেকার দিনের এদের যে মান্নাদের সঙ্গে আপনারা কাজ করেছেন, মানে টানা কাজ করেছেন, সম্ভবত 22 থেকে 24 লাস্ট 8-10 বছর সমস্ত কাজই করেছিল। অন্তত 2-3টে কাজ যে করেছেন আপনাদের খুব মানে ভালো লাগার ব্যাপার। 2-3টে কেন 50টা কাজ করেছেন, 2-3টে কাজের কথা একটু দর্শকদের বলুন না, যে
তার সঙ্গে কিভাবে কাজটা করলেন, কিভাবে মেলালেন, সুর নিয়ে কি কথা হলো বা তাল নিয়ে কি কথা হলো, এই ব্যাপারগুলো তো তুই একটু যেটা যদি দু করলি তিনটে গান নিয়ে কথা হয়। সুপর্ণর একটা পুজোর গান, আর হ্যাঁ, তারপরে এই এটা বল, সুপর্ণ- হিন্দি গানটা বল। মান্নাদার বাড়িতে গেছিলাম, এটা আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। দাউলালজিকে ডেকেছেন, দাউলাল কোঠারি। মান্নাদার সিমলার বাড়িতে একদম গলির মধ্যে। হুম। মান্নাদার লুঙ্গি পরে, আর যেরকম নর্থ ক্যালকাটার মানুষ হয়, উনি তো মান্নাদা আমরা বুঝতেই পারছি। আমরা গেছি, গিয়ে ও নোটেশন টোটেশন নিয়ে স্কেল ঠেলে একটু বলুন, বলি তুমি ছাড়ো এখন, দাঁড়াও গান না, কাজু বাদাম সব এনেছি ব্যাঙ্গালোর থেকে, খাও। আর তোমরা কি সিঙ্গারা খাবে? এসব দাদা, আমরা তো এখানকারই ছেড়ে আমরা এখানে বড় মানে হয়েছি, সিঙ্গারা তো খাবো না। তা বলছে দাদা তুমি ছাড়ো এখন, পরে হবে স্কেল ঠেল। হ্যাঁ বল, ওখানে অর্ধেক ধরুন আমরা যদি 2 ঘন্টা থাকি, 1.5 ঘন্টা আমি গল্পই করলো। এবার সেই সব গল্পটা আপনি ভাবতে পারছেন না কি সব গল্প, নানা রকমের গল্প করে। তারপর লাস্টে স্কেল টেল সব ঠিকঠাক হলো। কি কি মিউজিশিয়ান নেওয়া হবে, আচ্ছা দেখো হিন্দিতে রবীন্দ্র সঙ্গীত। ওটাই একটা মজার ঘটনা। ওই গল্পের মধ্যে একটা গল্প আমি বলছি। বলছেন যে জানো তো, আমি যখন বম্বে গেলাম, তখন তো মোহাম্মদ রফি, কিশোর কুমার সব এরা গাইছে, আর আমি শচীন দেববর্মনের অ্যাসিস্ট করতাম। তো উনি বলছে, আমি যাচ্ছি গান গাইছি, কিন্তু আমার গান অন্য কেউ গাইছে, নয় মোহাম্মদ রফি, নয় কিশোর কুমার। এটা টার্গেট ছিল। তো এইসব হচ্ছে। বলছে আমার তো মন ভীষণ খারাপ। আর আমার যে গানগুলো মানে কাস্টিং হচ্ছে, সেগুলো হচ্ছে হনুমানের গলায়। হ্যাঁ, না, এটা তো হনুমানের গলায় আমি আমার গান চলছে। আমি এক সময় ভেবেছিলাম আমি পাহাড়ের থেকে উঠে আমি হিমালয় চলে যাবো। হিমালয় চলে যাবো। বলে এই গল্পটা বল, এই গল্পটা বলছি। বলছেন মানে কত বড় একজন আর্টিস্ট দেখুন, মানে এটা তো কেউ জানে না, আমি সব জায়গায় গল্প করি। বলছেন যে আমি একটা রেকর্ডিংয়ে বেরোবো, নৌসাদ সাহেবের রেকর্ডিং, নৌসাদজির রেকর্ডিং। বললো দেখো শচীন কর্তাটা যে উনি বড় ছেলের মতন অ্যাকচুয়ালি, বললো আমি ওনার কোনো জিনিস না করতে পারতাম না। তো বললেন যে আমি এরকম রেকর্ডিংয়ে যাবো, ধরো ডানলপের স্টুডিওটা, শচীন কর্তা থাকে টালিগঞ্জ, এরকম বম্বেতে একটা পুরো একটা ইয়ে করা লাইনে পুরো রাস্তা। তো বলছে তখন তো ল্যান্ডফোন মোবাইল ছিল না। বলছে মান্না কোথায়, মানে বাংলা ভাষায় বলছে কোথায় যাচ্ছ? বলছে দাদা আসছো, নৌসাদ সব রেকর্ডিং আছে। বলছে তুমি আমার বাড়ি হয়ে করে যাবে। বলছে আমি যে না করবো করতে পারছি না। বলে আমি নৌসাদজিকে ফোন করলাম, শচীন কর্তা দেখেছে, খুব দরকার। বলছে না আপ যাইয়ে, আমার তো রিহার্সাল হবে, ঘুমকে আইয়ে। বলে আমি গিয়েছি শচীন কর্তার বাড়িতে, গিয়ে বলে এখন বসো। বলে আমার সিটিং রুমে বসেছি। বলে একটা গানটা বলছি পরে, মান্নাদাও গানটা পরে বললে, সুপার ডুপার হিট গান। বললো গানটা শোনালে, বলছে তুমি তাহলে এবার চলে যাও, গানটা তুমি একটু তুলে রাখো গান। দাদা বলছি দেখো তখন আমরা জানতাম যে এই গানটা গেলে হিট হবে, এরকম একটা বলে একদম আমাদের কনফার্ম থাকতো। বলে আমি তখন ফিয়েট গাড়ি ছিল, বলে আমি গিয়ে নৌসাদ সাহেবের বলে আমি জানি এই গানটা আমি গাইবো, হিট আমার একটা এর মধ্যে গান ঢুকলো। তো বললো আমি নৌসাদের রেকর্ডিং করে বাড়িতে শুনলাম শচীন কর্তা ফোন করেছে। বললো আমি রিং ব্যাক করলাম শচীনদাকে। বললো মান্না গানটা করো দেখি। বললো আমি গানটা করলাম। বলছে তুমি কাল ফিল্ম সেন্টারে আসবে, এটা মোহাম্মদ রফি গাইবে, তুমি তুলিয়ে দেবে। বলছে আমার মনে হচ্ছে হাত থেকে ফোনটা পড়ে যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট ওই গানটা। এই গানটা এইটা মান্নাদে বলছে যে রফি গাইছেন, আমি কন্ট্রোল রুমে বসে আছি। কিন্তু একটা ভাবুন কত বড় স্যাক্রিফাইস একটা মানুষ, বড় স্যাক্রিফাইস। আপনি ভাবুন এই কথাগুলো কত সম্মান একটা লোককে, মানে শচীন দেববর্মনের ছোটাকে উনি না করছেন না, কিন্তু না, তারপরে এটা বলছেন যে মানে মোহাম্মদ রফি এমন গাইলেন, আমার তখন মনে হলো আমি না গিয়ে ভালোই হয়েছে, মানে ভাবতে পারেন এটা মান্নাদেই বলতে পারে। ইভেন সেম জিনিসটা মান্নাদের আমার লোক আর হচ্ছে এইসব বলে, এবং সেম জিনিসটা এরা কি মানুষ ছিল, মেরা নাম জোকার হয়েছিল সেম জিনিসটা। আপনি রাজ কাপুরের কোন ছবিতে মুকেশ সারা গান গান, একটা গান মান্নাদে গেয়েছিলেন,
এবং সিটিং এ মুকেশজি যখন গানটা শুনছেন, এ ভাই যারা দেখতে চলো, ওই গানটা শুনে উনি উঠে পড়লেন, বলছে রাজ সাহেব ये हमारा गान नहीं है, मान्ना साहब का गाना है। একে অপরকে সম্মান। এইটাও শুনুন, এটাও জানুন, মানে উনি উঠে পড়েছেন, মুকেশ গানই গাননি, বললেন যে এটা हमारा गान नहीं है, রাজ সাহেব आप मान्ना साहब के বললেন। এরকম ছিল, এরকম ছিল। আমি আরেকটা ঘটনা বলি, এই সেমনিতে আমরা ছিলাম রেকর্ডিং এ, হ্যাঁ এটা হেমন্ত মুখার্জি সুরে মান্না দে গাইলেন। তরুণের ছবি। হ্যাঁ, এইবার উনি গাইছেন, হ্যাঁ, কিছুতে মানে উনি সন্তুষ্ট নয় গাওয়ার পর। হ্যাঁ, তো হেমন্ত মুখার্জি ভেতর থেকে বলছেন, কন্ট্রোল রুম থেকে, হ্যাঁ কি মান্নাবাবু আপনার কিছু অসুবিধা হচ্ছে, আপনি চা খেয়ে নেবেন? হ্যাঁ, একটু চা খেয়ে নিন। বলছে দাদা আপনি ভেতরে আছেন, আপনি সামনে থাকলে আমি গান গাইতে পারছি। ভাবুন, মানে এরকম বলছেন, আমরা মানে শুনছি ওখানে। হ্যাঁ, তো কথাবার্তাগুলো কিরকম, বলছে সে কি, বলছে আপনি তো মান্না দে। হেমন্তবাবু বলছেন আপনি তো মান্না দে। আপনি তো মান্না দে। হ্যাঁ, বলছে সে আমি মান্না দে যাই হোক না কেন, আপনি থাকলে আপনার যে এই ভয়েসটা, হ্যাঁ ওটা আমার কানে যখন বাজে, বলেন সব ভুলে যান, আমি ভুলে যাই। এই তার মানে acknowledgement, এই যে রেসপেক্ট টু মানে আদার্স, এইটা মানে এদের কাছে সে তো দেখানো। কিশোর কুমার তো পালিয়ে যেতেন মান্না দিকে দেখতে, বলো দাদা গাইনি, আমি দাদার সঙ্গে গাইবো না, এরকম ঘটনাও তো ঘটেছে, সেই গাইতে চাই মানে এমন একটা, আপনি বলুন না ওই যে পড়াশোনার গান, পড়াশোনার গান, হ্যাঁ এটাই। কেউ কমতি নেই, কেউ কমতি নেই, কিন্তু কিন্তু ওই গানটা ওই মানে মান্না দে যে মানে ওনার যে জায়গাটা, ওই ছাড়া কেউ করতেই পারবে না। না দেখুন বটেই। এবং আপনারা তো যেহেতু ওনার সঙ্গে কাজ করেছেন, আপনারা এটা তো হয়তো ভেবেছেন কখনো কখনো একাকি বসে, দুই ভাই ভেবেছেন, বা আমরা অনেকে ভেবেছি হিন্দি ছায়াছবি প্রথম দিকে যখন উনি মানে স্ট্রাগল করছেন, সুচিন্দ্র বর্মন বা ওনার কাকা নিয়ে গেছেন, যখন উনি সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন বিভিন্ন ছবিতে, আর ওনার যে কথাগুলো বললেন যে হনুমানের গলায় গান গাইছে, সেই সময় বুকে পাথর চেপে উনি কাজগুলো করেছেন, রেসপেক্ট করেছেন, সব ঠিক আছে, কিন্তু মনে হয় না কি আমাদের শ্রোতাদের, আপনারা শিল্পী, আপনাদেরও কি মনে হয় না বা শ্রোতাদের মনে হয় না যে মান্নাদের এই গানগুলোর মধ্যে অনেকগুলো গানই কিন্তু মান্নাদের জন্যই ছিল, হয়তো ওপরওয়ালা দেননি, হয়তো ওপরওয়ালা দেননি, কিন্তু একটাও কথা হচ্ছে মান্না দে আবার যে সমস্ত গান গেয়ে গেছেন সেটাও কিন্তু সে টক্কাটন ক্ষমতা পারেনি, সেটাও কিন্তু তিনি পেয়েছেন, এবং সেই সব যে গান গেয়ে গেছেন সেইগুলো সেটা কিন্তু দ্বিতীয় হবে না, দ্বিতীয় হবে, হ্যাঁ দ্বিতীয় হবে না, সেটা তো ভাবতে আপনি হবে। বলুন না সন্ন্যাসী রাজার যে গান, সন্ন্যাসী রাজা বা স্ত্রী ছবি, মানে এইগুলো ক্লাসিক, অনেক ক্লাসিক। হ্যাঁ এগুলো ক্লাসিক, মানে এইটা কারো এবার দেখুন ওটাও গাইছেন, আবার আমি শিশি ভজনী মান্নাও গাইছেন, হ্যাঁ এটা আপনি দেখুন। হ্যাঁ, কন্ট্রাডিক, Content। একদম কন্ট্রাডিক। আপনারা আচ্ছা, আপনারা তো অনেক কাজ করেছেন আসলে ছবি বা বেসিক অ্যালবামে কাজ করেছেন, এরকম কিছু গান বা বেসিক অ্যালবামের কথা বলে আমাদের একটু শেয়ার করুন না যে হ্যাঁ মানে হিন্দি রবীন্দ্রসঙ্গীত, হিন্দি, হিন্দি আমরা ভার্সনে উনি রবীন্দ্রসঙ্গীত করেছিলেন, তা আমাকে বললেন তো আমাকে মিউজিক করতে হবে। তো আমি ওনার বাড়িতে 2-3 বার ধরে গেছি, গিয়ে নোটেশন করা, মানে উনি কী ধরনের মিউজিক পছন্দ করেন বা কী কতটা সব কিছু ওনার মানে ভীষণই এই ব্যাপারে খুব অ্যাকুরেট ছিলেন, মানে গানের কথা, সুর অনুযায়ী গানের কথা বা কথা অনুযায়ী গানের সুর, এই সব ব্যাপারগুলো আমরা যে দেখেছি না। এইবার ধরুন রেকর্ডিং হচ্ছে, দাউলাল কোটারি লিখেছিলেন হিন্দি ভার্সনটা রবীন্দ্রনাথের গান, কারণ উনি রবীন্দ্রনাথের গান এই কারণে হিন্দি ভার্সন করেছিলেন, উনি যেটা বলছিল যে ওনার অনেক গুজরাটি শ্রোতা ছিল, হ্যাঁ তাদের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়া গানের মাধ্যমে, ভালোবাসতেন, সেটা কিভাবে সম্ভব, এই আমাকে তাহলে হিন্দি ভার্সনই করতে হবে, সেই জন্য ওনার এই চেষ্টা। কিন্তু ওই রবীন্দ্রনাথের ওই কথাকে ট্রান্সলেট হিন্দিতে করা খুব ডিফিকাল্ট, এবং মিনিং মানে ঠিক রাখতে হবে, শুনতে ভালো লাগতে হবে, হ্যাঁ তো খুবই ডিফিকাল্ট। শুধু ট্রান্সলেশন করলে এবার উনি বারবার গাইছেন আর বারবার ওনাকে ওই কুটুরিজিকে বলছেন যে আপনি এটা কি লিখেছেন, আমি গাইতে পারছি না, আর এটা বাজে লাগছে, হ্যাঁ মানেটাও আমি মানে ফোটাতে পারছি, এই চেঞ্জ করতে হবে গানের কথা। ইভেন
বাংলা গানও আমি দেখেছি। পুলকদার গানের সঙ্গে কথার বসে ওপর বসে পুলকদাকে তো মানে নাস্তানাবুদ করে দিত। তাই। আরে পুলক বাবু আপনি কি লিখছেন এইসব, হ্যাঁ উল্টো পাল্টা এইসব আমার ভালো লাগছে না কথা, এখানে চেঞ্জ করতে হবে। তো পুলকদাও এরকম চেঞ্জ করতেন। হ্যাঁ, তো গানের কথা নিয়ে এতটাই উনি মানে চিন্তিত থাকতেন। এবং গানের সুর, কোথায় সুরটা কথা অনুযায়ী হয়নি। ইভেন ইন্টারভিউ মিউজিক মাঝে মাঝে উনি চেঞ্জ করে দেন হ্যাঁ, এখানে এবার ইন্টারলুডের ব্যাপারটা বলছি। ইন্টারলুড মিউজিক কি হবে, কোন ইনস্ট্রুমেন্ট বাজবে, এটা উনি বলতেন সমস্ত বলে দিন। ডিটেলসে হ্যাঁ, আমি হয়তো মিউজিক করলাম, আমাকে বললেন যে না তো শোনো এইটা খুব ভালো করেছো, আচ্ছা এই জায়গাটা তুমি এরকম ভাবে নোটটা ইউজ করো করে, আবার যেটা করলেন সেটাও দুর্দান্ত। অ্যাকচুয়ালি এরা ক্রিয়েটার। আমি একটা অন্যদিকেও যাচ্ছি। সলিল চৌধুরীর যদি কাজ আপনি দেখতেন, মিনিটে মিনিটে মিউজিক চেঞ্জ করে দিচ্ছেন, মানে কোনো ভালো লাগছে না, যতবার করছেন এটা মানে বারে বারে এবং কোনোটাই খারাপ নয়, না কোনোটাই খারাপ না। সবটাই ভালো লাগছে। কিন্তু সলিলদা তো এরকম একটা গান লিখে মানে একটা সুর করেছেন, গান লিখে স্টুডিওতে এসে বলছেন এটা আমি করেছি, অত্যন্ত রাবিশ, ফেলে দেন। ছেড়ে দেন, দিয়ে আমি আবার করছি। হ্যাঁ, মান্নাদার ওই ঘটনাটা বলছি, এই যে আমার একটু জায়গা মায়ের মন্দিরে ওইটা গানটা হওয়ার পরে ভীষণ, আপনারা সবাই জানেন, চারিদিকে গানটা বাজছে, খুব পপুলার হল। এইবার 1 বছর পরে আবার ওনার সাথে আমাদের একটা রেকর্ডিংয়ে আমরা রিহার্সাল করছি, তখন আমি একবার বললাম গল্পের মধ্যে, হ্যাঁ আমি বললাম দাদা আপনার ওই গানটা কিন্তু চারিদিকে চলছে এবং ভীষণ মানে হিট হয়ে গেছে গান। বলছে কোন গানটা বলো তো? আলাম ওই যে মৃণালদার সুরে আপনি আগের বছর হলো অডিও সেন্টার রেকর্ডিং আমাদের জায়গা দাও মায়ের মন্দিরে, বলছে এই বাজে গানটা হিট হয়েছে, কি বলছো তুমি? মানে এরকম, তার মানে কি ওনার এত ভালো ভালো গান আছে, তার মধ্যে এই গানটা ওনার কাছে হয়তো অতটা মানে ওটি নিজের গানই বলছে, তো বাজে গান কি, এটা তুমি কি বলছো? মানে আমার বলার বক্তব্য এই যে মানে এরা এত সিম্পল, মানে এখন যেমন একজনের একটা গান এখন রেকর্ডিং, এটাও বলি রেকর্ডিং হলেই আগে মানে মিডিয়া, ও এইটা আগেই ছবি তুলে ফেসবুক তো হুম। আপনি ছিলেন মনে হয় রেজোনেন্সে এই রেকর্ডিং, যে গীত রেকর্ডিং পুরোনো গুলো হলো না, এই যে রেজোনেন্সে, হ্যাঁ তো ওইখানে আমরা মান্নাদা বসে আছে, আমি এখানে বসে আছি, গান ফান গানের সুরগুলো সংবাদিক বাজাবো আমিও, বা যাই হোক মিউজিকগুলো, হঠাৎ দেখি 4 জন বড় বড় ক্যামেরা দিয়ে ঢুকছে। মান্নাদ হঠাৎ তাকিয়ে আছে, হানমানটা কি ভাই আপনাদের কি বলছে, দাদা বাইট, কিসের বাইট ভাই? বলে দেখ আমরা কাজ করছি, বলছে আমাকে গান গাইতে দিন, তারপরে একজন ভদ্রলোক এসে ক্যামেরা নিয়ে ছবি তুলছে অনেকক্ষণ ধরে, রেখেছেন উনি, ডিস্টার্ব ফিল করছে এই গানের মধ্যে। এবং সারা দিনে ধরুন 10টা কি 11টা থেকে আমরা রিহার্সাল করছি, গল্প হচ্ছে, চা খাওয়া হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, মানে বিকেল 6টা অবধি কি 7টা অবধি একটা বর্ণ গল্প, তার মধ্যে উনি ওনার কথা বলছেন, একটা রেকর্ডিং এ ভাবুন, একটা রেকর্ডিং এ 2 দিন ছিল বোধহয় না, যেটা ওখানে আমাকে ফোন করলেন উনি, তো আমাদের পরের দিন প্রোগ্রাম নেওয়া আছে অনেক আগে থেকে, প্রোগ্রাম থাকলে 4টে বেরিয়ে যেতে হয়, এখন মান্নাদার রেকর্ডিংকে দুম করে আমিও 4টের সময় বেরোতে পারবো না, সেটা উচিত হবে না। এবার যে করছিল শান্তনু কাজটা করছিল, ও বলেছিলাম, ও বলেনি মান্নাদা জানেন যে দাদারা পারবে না, তা আমরা দাদা আমরা আসছি, বলছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উনি জানেন না আমরা আগামীকাল আসবো না। আমি শান্তনু দেখো আমরা তো দুম করে বেরোতে পারবো না ওর সামনে থেকে, এটা উচিতই হবে না, আর আমাদের প্রোগ্রাম অনেক আগে থেকে নেওয়া আছে, আমাদের মানে নিজেদের প্রোগ্রাম। কি বিশ্বাস করবেন না, 8টা 8টা এরকম বাজে, 8টা 8:30 বাজে, আমার মোবাইল এটা ল্যান্ডলাইন থেকে নাম্বার, বুঝেছেন, ল্যান্ডলাইন থেকে তো কেউ করে না এখন। হ্যালো হ্যালো, ও আমাকে জ্যোতি বলছেন, আমাদের একটা নিকনেম আছে বাউল টাউল, বলছি তোমার কি নাম বলো, আমি তখন জ্যোতি বলি,
আরে হ্যালো, হ্যাঁ দাদা বলুন বলুন। আমি তখন বুঝতে পেরেছি কেন ফোন করে। বলছে আমি শুনলাম তোমরা দুজন কালকে আসবে না, তাহলে আমার রেকর্ডিংটা কি হবে? ভাবতে পারছেন, উনি নিজে ফোন করেছেন। আমি তো তোদের জান দাদা, মানে আপনি কিছু মনে করবেন না, আমার বলা ছিল আমার কালকে একটা প্রোগ্রাম আছে, আমি তো আপনার মধ্যে 4টে বেরোতে পারবো না। হ্যাঁ, মানে আমরা 4টে বেরিয়ে যেতে হবে, আমাদের হলে সাউন্ড চেক আপ আছে। বলছে সে কি, আমার তাহলে কি হবে, মানে কিলোমিটার দাদা মানে হতাশ হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে ভাবুন আপনি। যেন সমুদ্রে পড়ে গেছে। হ্যাঁ মানে বলছে তোমরা দুজন না হলে আমার কে সং বাজাবে, মিউজিক বাজাবে। দাদা আমাদের খুব খারাপ লাগছে, আপনাকে না করতে পারাটা আমার পক্ষে এটা খুব ইয়ে লাগছে, মানে আমি মানে অপরাধ বোধ করছি। বলে না না তোমার তো প্রোগ্রাম আছে, সেটাও তো আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি গানটা গিয়ে তোমরা তাহলে পড়ছি এসে একটু বাজিয়ে দিও। ভাবুন আপনি, মান্নাদের মতন নিজে ফোন করেছেন। আর এখন আমরা কথা বলছি তাদের সঙ্গে, আপনারা জানেন দুজন বিখ্যাত মানুষ, বিখ্যাত বটেই, আর তাদের সুরমূর্ছ, কিন্তু তারা কাদের সঙ্গে কাজ করে মুগ্ধ হয়েছেন তাদের নিয়েই কথা বলছি। অবশ্যই মানাদের কথা হবে, কিন্তু আরেকজন মানুষের কথা না বললে ঠিক হবে না। এটা তাদেরও স্নেহ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, সবার কাছে পেয়েছেন। গীতশ্রী, সন্ধ্যা মুখোপাধ্যায়, তাদের সঙ্গে আপনাদের তো কাজ হয়েছে। অ্যাকচুয়ালি মান্নাদের সঙ্গে সন্ধ্যা মুখার্জি খুব অ্যাটাচ। হ্যাঁ, কত গান হয়েছে, উত্তম কুমার, সুচিত্রা সেন, এটা সন্ধ্যাদি অনেক মানে পারিবারিক ভাবে আপনাদের বাড়িতে নিশ্চয়ই গান বাজনা। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি বলি সন্ধ্যাদি মানে আমি প্রথম বাজানোর সুযোগ পেলাম হোপ 86 একটা প্রোগ্রাম হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে। তো আমি সেদিনকে প্রথম ওনার সাথে বাজাতে সুযোগ পেলাম। তো তারপর থেকে আমি ওনার সাথে অনেক প্রোগ্রামে বাজিয়েছি, আমার পরে তারপরেও আমার একসঙ্গে আমরা অনেক প্রোগ্রামে ওনার সাথে বাজিয়েছি, বছর দেড়েক দুয়েক। তো আমি বলছি সন্ধ্যা মুখার্জি যখন মানে আমাকে যখন একজন বললেন যে ওনার সাথে তোমাকে বাজাতে হবে, হ্যাঁ এই হোপ 86-এর প্রোগ্রামে, আমি তো মানে এসে মাকে আমি বললাম, মা বাবাকে। তো মা অ্যাকচুয়ালি আমার মা সন্ধ্যা মুখার্জি গান করতেন, এবং মা আসানসোলের, হ্যাঁ মায়ের বাড়ি তো আসানসোল, দুর্গাপুর ওই জায়গাটায় মানে প্রচুর কিন্তু তখন প্রোগ্রাম হতো, এখনো হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রোগ্রামই মায়ের গান গাইতে, এতটা মা পপুলার ছিল, মায়ের কাছে শুনেছি। মা তখন বিয়ের আগের ঘটনা আর কি। তো সেই জন্য সন্ধ্যাদির সাথে বাজানো ব্যাপারটা আমার কাছে মানে মায়ের একটা ব্যাপার আছে না, মায়ের ভালোবাসতেন, একটা কাছি। তো সন্ধ্যাদিকে আমার ওরকম মায়ের মতনই মনে হতো। হ্যাঁ, তো হ্যাঁ ভীষণই। আমরা হয়তো রেকর্ডিং করে ওনার কাছে গেলাম রিহার্সাল করতে, তো আমাকে দেখে বললেন যে তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে, তুমি একটু জল খাও, বসো, খাবার খাও, হ্যাঁ একটু তুমি মুখে চোখে জল দিয়ে এসো, তুমি আজকে পুরো ক্লান্ত, তুমি কেন আজকে রেকর্ডিং করলে, এইসব। হ্যাঁ, আর ওনার প্রোগ্রামের দিন রেকর্ডিং কিন্তু রেকর্ডিং আমরা করতেই পারবো না, আমরা লুকিয়ে করতাম, মানে যেহেতু তুমি টায়ার্ড হয়ে যাবে, এতটাই লক্ষ্য রাখতেন এইসব। হ্যাঁ, তো এইসব সুন্দর মানে একটা রিলেশনশিপ ছিল। আর মান্নাদের এরকমই যে বলছে একদিন, বলছে যে এই ভায়োলিনের সাউন্ডটা বুঝলে আমাকে পাগল করে দেবে, যে তোমরা যে বাজাও এই আওয়াজটা শুনলে না আমার মনটা অন্যরকম হয়ে যায়। আমি তো গান বাজানোটা বাজালাম রবীন্দ্রসঙ্গীত, এরকম বলতেন আর কি। হ্যাঁ, মাঝে টিভিতে দেখায় এখনো। হ্যাঁ, কোন গানটা? মান্না যে রবীন্দ্রসঙ্গীত করেছিলেন না, সেখান থেকে গান বাজার প্রথম রবীন্দ্র সদনে সঙ্গীত মেলায় যেটা হয় সরকার থেকে, সেইটাই একটা মান্নাদা বলে আমার সঙ্গে তোমাদের দুটো বাজাতাম, সেটা টিভি দূরদর্শনে দেখায় মাঝে। তখন আমরা অনেক ছোট মানে জাস্ট বিয়ে থা হয়েছে কি পরে আছে। তো আমাদের এই মানে এইগুলো খুব ভীষণই ছোট, মানে 86-87 কথা হচ্ছে। হ্যাঁ, তো আমরা গেছি, আমাদের তখন ক্লাসিক্যাল মিউজিক বা ওই ব্যাপারে কি আর আইডিয়া, কিন্তু বাজাতে হবে। আমাকে উনি ওই ওনার যে অ্যাসিস্ট করতেন অলোকনাথ দে, হ্যাঁ, তো আমাকে বললেন যে তোমাকে কিন্তু সং ভায়োলিনটা বাজাতে হবে। এবার ওনার ওরকম ডিফিকাল্ট কম্পোজিশন, হ্যাঁ সেটা বাজাতে হয়েছে আমাকে। হ্যাঁ, মানে খুব ইন্ট্রিগেট তো মানে ব্যাপারগুলো।
তালের ব্যাপারটা। তো সাংঘাতিক আমাদের বলছেন এখানে তোমরা একটা জায়গায় একটা গেয়ে বলছেন এই জায়গাটা তোমাকে একটা এই রিদিমে তোমাকে এইখানে একটা প্লাগ এই নোটগুলো বাজাতে হবে, খুব মুশকিল। এবং এতটা মানে এনাদের সাথে আমাদের খুব ক্লোজ একটা রিলেশনশিপ ছিল এবং খুবই ভালোবাসতেন। সন্ধ্যাদি বলুন, মান্দাদে নিজে মানে ফোন করে কথা বলতেন। হ্যাঁ, তারপরে আমাকে একদিন বললেন যে ও তোমাদের একটা প্রোগ্রাম শুনলাম টিভিতে ব্যাঙ্গালোরে, তোমরা রাগ ইমনের উপর একটা কি কম্পোজিশন বাজাচ্ছিলে। হ্যাঁ, আমার মনে পড়ে গেল, DD7-এ আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তো ওটা উনি দেখেছেন, উনি আমাকে বলছেন যে তোমাদের ওই প্রোগ্রামটা দারুণ হয়েছে, কিন্তু হ্যাঁ কিন্তু তোমরা দাঁড়িয়ে রাগ ইমনের এইটা কি করে বাজাচ্ছ। বললাম না দাদা, আমি এটা একটু আলাদা করে প্র্যাকটিস করতে হয়েছে। তো যাই হোক, এইরকম ব্যাপার আর কি। এই জার্নি এইটা ধরুন আমরা ব্যাপার মানে এই ছোটবেলা থেকে এটা পেয়ে, অবশ্যই আপনাদের গুণ না থাকলে আপনারা পাবেন কেন? নিশ্চয়ই আপনার কাছে তারাও কিছু পেয়েছে, ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু মানে ওনারা আমাদের খুব ভালোবাসতেন, এই মন থেকে খুব ভালোবাসতেন। পেশাদারি ভাবে নয় যে আপনি পেশাদারি যে আমার সঙ্গে বাজাচ্ছেন বা আমি আমার জানলে ওনার কি গান রেকর্ডিং হবে না? সে তো বটে, অবশ্যই হবে, কিন্তু উনি ভালো বাজছেন বলতে চাই, আমাদের বলতেন তোমরা বাজাও। এটা তারপরে সবার কাছ থেকে আদর পেয়েছেন, মানাদের কাছ থেকেও পেয়েছেন। নিশ্চয়ই এরকম মনে আছে কিছু কথা যে খুব আদর পেয়েছেন? সিঙ্গাড়া তো শুনলাম, ওই রকম আদর, মানে হ্যাঁ, মানে বকুনি খাননি কখনো? বকুনি না, বকুনি হয়তো খাইনি, কিন্তু আমাকে ওই যে বললাম আমি কিন্তু এটা গাইছি, তোমাকে কিন্তু এটা বাজাও, তোমরা ঠিক করো এই দেখো ইয়ে করো, মানে এইটুকুই স্পটে বাজাও, কিন্তু সেগুলো করতে হবে। ওটাও খুব ঝামেলা ছিল। উনি এটা করেছিলেন ইন্দিরাগান্ধী মারা যাওয়ার পরে। হ্যাঁ, শান্তির ধ্বনি, সুন্দর কি মানে বিউটিফুল কম্পোজিশন। হ্যাঁ, আর কিন্তু ততটাই শক্ত বাজিয়েছিলাম। ওই যে বললাম না, মানে এইসব রেকর্ডিং, সেই রেকর্ডিং করে মানে তখন মাথা ব্যথা মানে ঝাঁঝা করছে। সবসময় এমন তো নয় যে অনেক রিহার্সাল করার সময় পেতেন। হ্যাঁ, সেটা নয়, রিহার্সাল হতো, কিন্তু এত ডিফিকাল্ট এগুলো এবং এতটা পারফেক্ট করে করতে হবে। এবং ধরুন আমি ভুল করলে আমার জন্য টোটাল ইয়েটা নষ্ট হচ্ছে, সেটার দিকে ভীষণ। তখন তো পান ছিল না, তখন তো কম্পিউটার নেই, এক চান্সেই বাজাতে হবে। যদি ভুল হয় লাস্টে ধরুন প্রথম থেকে করতে হবে পুরোটাই। তো ওই পন্ডিতজির ওই রেকর্ডিং HMV-তে হলো, সেদিনকেই ওস্তাদজি মানে ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের রেকর্ডিং, তখন আমরা ওনার কাছে মানে শিষ্যত্ব গ্রহণ করি। সেটা অনেক পরে হয়েছে, সেটাও বলছি। তো সেই রেকর্ডিংটা হলো একদম সাউথে বেহালাতে অডিও সেন্টারে। গিয়ে দেখি উনি বসে আছেন চুপচাপ, সাদা এখন চুল, সাদা পাজামা পাঞ্জাবি, আর ওরকম প্রিন্সের মতো দেখতে। তো বসে আছেন মধ্যিখানে। তো আমরা গিয়ে পৌঁছলাম। হ্যাঁ, গিয়ে তখন রাত 7টা, 7:30 বেজে গেছে। হ্যাঁ, তা আমাদের ওনারা বললেন যে তোমরা সব ফ্রেশ হয়ে এবার মিউজিকটা রিহার্সাল হবে। উনি একটা কম্পোজিশন করেছিলেন, করে ওটা আমরা বাজিয়ে দিয়েছি, অতটা শক্ত নয়, তা আমরা বাজিয়ে দিয়েছি। আমাদের এক সিনিয়র মিউজিশিয়ান নির্মল দা ছিলেন, উনি সেতার বাজাতেন। হ্যাঁ, মান্নাদার একদম সমসাময়িক। তো নির্মল দা ওই SD বর্মনের লোক, SD বর্মন। তো নির্মল দা বললেন যে চল, তো এমন কিছু ব্যাপার না, হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি বাজিয়ে দেবো। সামহাও হয়তো ওনার কাছে কথাটা গেছে। তখন আমাদের রাত 11টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তো আমাদের ওই অলোকদা বললেন যে তোমরা খেয়ে নাও, ডিনার করে নাও, করে রেকর্ডিংটা হবে। তখন তো এমনিতেই মাথা ব্যথা চলছে, কারণ পন্ডিতজির রেকর্ডিং সারাদিন করে মানে আমাদের অবস্থা খুব খারাপ। নেমে এসে দেখি উনি পুরো পাল্টে দিয়েছেন কম্পোজিশন, বলছেন না ওটা হবে না, এটা হবে বলে এমন একটা ডিফিকাল্ট কম্পোজিশন করেছেন। তালের একটা ব্যাপার ছিল, কেউ করতে পারছে না ওটা। ঠিক আছে, 4টে শেষ হলো রেকর্ডিং, ভোর 4, রাত 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, কিছুতেই ওটা আর কেউ করতে পারছে। হ্যাঁ, মানে আমরা তখন চিন্তা করলাম, আমরা একটু ওটা অ্যাকচুয়ালি ছিল শরদের অ্যান্ড সেতারের পার্ট। আমরা দেখলাম যে তো আজকে শেষ হবে বলে মনে হচ্ছে না।
মানে নয় তবলা বেড়ে যাচ্ছে, নয় যারা সেতার শরৎদা আছেন, মানে গন্ডগোল হয়ে যাচ্ছে সব। আমরা দেখলাম যে এটা একটা দেখি আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা বললাম যে ওস্তাদজি আমরা একটু কি ট্রাই করবো? বলে হ্যাঁ ঠিক আছে, করে আমরা লাভ করে করে ওইটা বাজিয়েছিলাম। হ্যাঁ, একবার হয়নি, দুবার হয়নি, থার্ড কি ফোর্থ টাইমে আমরা বাজিয়ে দিয়েছি, মানে জাস্ট কনসেপ্ট ইয়েতে। কারণ তখন অত আমরা মানে পর গুণে ওই হিসেবটা বাজাতে পারছি না, মানে সময়ও নেই, প্লাস হচ্ছে মাথা কাজ করছে। রাত্রি 2টোর সময় সব কিন্তু এত ডিফিকাল্ট ওটা। হ্যাঁ, করে আমরা বাজিয়ে বলছে হ্যাঁ আপনি হুয়া এই এটা, তাহলে তোমরা এটা বলে রেকর্ডিং এর সময় আবার যথারীতি উল্টোপাল্টা করে করে ওটা যখন ফাইনাল কারেক্ট হলো তখন রাত 3-4টে বেজে গেছে। ভোরবেলা বাড়িয়ে এটাও তো একটা 5 মিনিটের একটা কম্পোজিশন, বলছি না এই 6 ঘন্টা। হ্যাঁ, মানে কিছু আর পারফেক্ট হলে ছাড়বেও না, হবেও না, মানে ওটা নয় তবলা কমে যাচ্ছে, নয় স্ট্রোক উল্টোপাল্টা হচ্ছে, এইসব আর কি। মানে ওস্তাদের সঙ্গে তো ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি ওনার বাড়িতে। পরবর্তীকালে এটাই বলি, পরবর্তীকালে আমরা একটা প্রোগ্রামের পরে উনি একটু ডেকে পাঠিয়েছিলেন আমাদের সম্বন্ধে জানার জন্য, মানে আমরা কোথায় শিখেছি। তো উনি আমরা ওই সুযোগ পেয়েছিলাম ওনার বাড়িতে, এই সানি পার্কে গিয়েছিলাম, গিয়ে আমরা তখন ওনাকে বলেই ফেলেছিলাম যে ওস্তাদজি আপনি যদি আমাদের আমরা শীর্ষ হতে চাই, কারণ আমরা ইন্ডিয়ান মিউজিকটা ভালো করে করিনি, শেখা হয়নি। যদিও আমার বাবা করতেন, কিন্তু আমরা যেহেতু ওই ওয়েস্টার্ন মিউজিক নিয়েই তখন চর্চা ছিল, তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, বললেন হ্যাঁ ঠিক আছে তুমি দিল্লি এসো। হ্যাঁ, তারপরে এই গান্ডাবাদা একটা সেরিমনি হয়, সেটা হলো, পরে সেই থেকে আমরা ওনার সাথে এখনো আছি। তো তো রিসেন্টলি একটা কনসার্ট হলো এবং উনি বললেন যে তোমাদেরও বাজাতে হবে, ওনার সঙ্গে এক স্টেজে বসে এই মিউজিয়ামে সেটা হলো এই 22 তারিখ, কত 22 তারিখ? 22 মার্চ হলো, ফেব্রুয়ারি। ছেলেদের সঙ্গেও তো আপনার হ্যাঁ আমরা এখন ভীষণ আমার গুরুমা ভীষণ ভালোবাসেন ওনারা, খুব ভালোবাসেন। নেক্সট সান ভীষণ, ওনার বাড়ি থেকে ধরুন সকাল 11টা যেতে বলেন কি 10টা, 6টা-7টা অবধি কাটে। ওনাদের কথা যদি বলি ওটা আবার আলাদা এপিসোড করতে হবে। হ্যাঁ, এক কথায় বলা যায় মানে ওনাদের সামনে থেকে দেখা এরকম, মানে এবং এদের কাছে আমরা এত ভালোবাসা পাই। হ্যাঁ, মানে নিজে উনি আমাদের মেসেজ হোয়াটসঅ্যাপে লেখেন, মানে ভাবতেই পারবেন না, মানে ওটা আবার আলাদা দিন করতে হবে। এখন তো এটা ঠিক, আপনি আপনাদের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হলো, আমার অনুভূতি হলো যে এখন তো আর আমাদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, সতীনাথ মুখোপাধ্যায়, চল্লি কেউ নেই। ইভেন আমি পরবর্তীকালে বনশ্রী, আমি তো দিদি বলতাম ওদের সঙ্গে, প্রচুর কাজ করেছেন বলুন তো। কিন্তু তারা সৃষ্টি করেছেন, সৃষ্টিগুলোর সঙ্গে আপনারা জড়িত, আমরা শ্রোতা শুনছি, কিন্তু তার বাইরে গিয়েও আজকে হয়তো ক্যামেরার সামনে আপনারা বলছেন তাই জানতে পারছি যে মান্নাদের সঙ্গে আপনাদের গান বাজনা ছাড়াও তো একটা মানুষের রিলেট করতে হয়, নিশ্চয়ই একটা হৃদয় রিলেট করতে হয়, তবেই বোধহয় সেই সঙ্গীতটা ঠিকভাবে। যেটা আমার মনে হয় ওই একটা মুখ দেখতে চায়, ধরুন আমার জায়গা আপনি বাড়াচ্ছেন, আমার জায়গা তো ভালো বাড়াচ্ছেন, কিন্তু যতক্ষণ আমাকে না উনি দেখছেন, মানে ওই যে কাজের যে একটা ইউনিট বলে না, বা আমি হয়তো মিস করলাম কি এটা কিন্তু তুমি ঠিক বাজালে না, ঠিক ধরে নিয়েছি, হ্যাঁ ঠিক ধরবে নি। হ্যাঁ দাদা, মানে এত মুশকিল না এগুলো, মানে সবকিছু টিউশনই পড়ার মতো।
আমাদের বললাম না আপনাকে একটু আগে বলছিলাম, তখন যে কটা রেকর্ডিং হতো, সলিলদা, হেমন্ত মুখার্জি, মানে যার কথা বলবেন, হ্যাঁ, রবীন্দ্র জৈন আর একজন মানুষ, দুর্দান্ত একজন মানে মিউজিক ডিরেক্টর। তো এই প্রত্যেক দিন আমাদের একটা রেকর্ডিংয়ে যাওয়া মানে কিন্তু একটা টেস্ট দেওয়া, মানে আজকে আমাকে এটা করতে হবে। তারপরে তো ক্লাসিক্যাল জগতে পণ্ডিত রবিশঙ্কর, এইখানটাই ওস্তাদ আমজাদ আলী খান, এই সম্বন্ধে মানে এই টাচই, এই যে কাজ করেছেন আপনারা, হ্যাঁ, ছোট্ট করে একটু বলুন না আমাদের দর্শক। মানে আপনি ভাবতে পারবেন না, একটা রেকর্ডিং হৈমন্তী শুক্লার গান হচ্ছে পণ্ডিতজির সুরে, রবিশঙ্করজির সুরে, তো সেটা রিহার্সাল হলো ওই HMB রিহার্সাল রুমে। তখন যেটা সত্যজিৎ রায়ের ছিলেন ইউনিট, যে আমার এই চাই, হ্যাঁ, এই ভায়োলিন এই চাই, আমাদের টুইন বলতেন। একজন মেসেঞ্জার ছিল দুলাল দা বলে, যে অনেকে মেসেজ, মানে আগে তো বাড়ি বাড়ি গিয়ে খবর দিত, তখন তো ফোন ছিল না, বলে দিতেন উনি আমার একে বলবে, টুইন ব্রাদার্সকে বলবে, এই বলবে, ও বাড়িতে এসে খবর দিয়ে যেত দুলালদা। বা কোনো স্টুডিওতে আমরা আছি, বলে শোন মানিকদা বলতো। তো সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার, বুঝতে পারছেন? মানে উনি হয়তো আমার জায়গায় আপনাকে দেখছেন, উনি অতটা ফ্রি হবেন না, ওই যে কাজ করতে করতে হয় না। মানে সত্যজিৎদার HMB-তে রেকর্ডিং, একটা নর্মাল এরকম খদ্দরের পাঞ্জাবি, হাতে এমনি একটা নর্মাল ঘড়ি চড়ি পরে, মানে উনি যেই ঢুকলেন স্টুডিওতে, মানে ওনার কিন্তু তখন কাজ ছাড়া আর কিছু কাউকে চেনে না। কিন্তু আপনি গেলে, আপনি কে মন্ত্রী, ফিল্ম স্টার, কোনো একটা মিডিয়া অ্যালাউ ছিল না, কোনো মিডিয়া ঢুকতে পারে সাহসই ভাবে। এনারা এমন লেভেলের মানুষ, এরা যখন কাজে ঢুকে যান আপনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। আমরা তো বাইরে থেকে দেখেছি, যখন কাজে ঢুকে যাবেন তখন নিজের ছেলেকেও নিজের মেয়েকেও চিনতে পারবেন। এটা একেবারেই তখন অপার্থিব জগতের মানুষ। যেটা উত্তম কুমারের ছেলে একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, বাবি বলতো, বলে বাবার সঙ্গে আমি গাড়ি করে যাচ্ছি, অনেক গল্প করছে, বল বাবা যে ফ্লোরে ঢুকে গেল, আমাকে চেনেই না। এরকমই ব্যাপার। এবং বুঝতে পেরেছেন, বলছিলেন যে অদ্ভুত, মানে বাবা আমাকে চেনেই না তখন। এটাই তো হয়ে থাকে। এবং মানাদের ক্ষেত্রেও সেরকম সবার ক্ষেত্রে এটাই হয়, আপনাদের ক্ষেত্রেও কি তা হয় না? হয়। এই যে জিনিসটা দেখুন, এই যে ক্রিয়েশনের যে মজা, যেটা আমরাও কিছুটা বুঝতে পারি যখন থেকে আমরা এই ভায়োলিন ব্রাদার্স আমাদের কম্পোজিশন নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করি। হ্যাঁ, যে আমরা স্টুডিওতে এত বড় বড় লোকদের সাথে কাজ করেছি, কিন্তু আমাদের নিজস্বতা কি আছে, সেইটার জন্য আমরা একটা সময় মনে করতে আরম্ভ করলাম যে আমরা নিজেরা কিছু কম্পোজ করবো। এবং সেটা পুরোটাই ভায়োলিন ওরিয়েন্টেড। হ্যাঁ, মানে আমাদের ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা কি করতে পারি সেটা আমাদের মানুষকে দেখাতে হবে। তার মধ্যে ইন্ডিয়ান মিউজিকের এলিমেন্টস থাকবে, ওয়েস্টার্ন মিউজিকের এলিমেন্টস থাকবে, ফোক মিউজিকের এলিমেন্টস থাকবে, হ্যাঁ, জ্যাজ মিউজিক, পপ, কোনো কিছু আমরা যতটা করতে পারি সেটা আমরা চেষ্টা করেছি এই কম্পোজিশনের মধ্যে দিয়ে। এই যে মানে ক্রিয়েশনের আমি বলছি, সত্যজিৎ রায় একটা কোনো একটা পিস আমরা বাজাচ্ছি, এবার উনি কিন্তু রেকর্ডিং হয়ে গেল, হঠাৎ উনি বেরিয়ে দেন, সবাই উনি বললেন স্পিকারের বাইরে চালাও, এবং ওনার পুরো ইউনিটের মধ্যে যারা যারা অভিনয় করতো, এই যে কামুদা, হ্যাঁ, তারপরে রবি ঘোষ, হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জি, সব কিন্তু রয়েছেন। সবাই চুপচাপ যে যার জায়গায় একদিন করে আসতেন রেকর্ডিং। হ্যাঁ, এইবার ওনার ওয়াইফও রয়েছেন, সন্দীপদা রয়েছে, সবাই রয়েছে। এসে উনি শুনলেন, বলে চালাও বাইরে মিউজিকটা। হ্যাঁ, তারপরে উনি শুনে না, মানে ওনার চোখটা স্থির, আমি দেখছিলাম, মানে
বাহ, আমার একদম মিলে গেছে ব্যাপারটা, মানে ওনার সিনের সঙ্গে মিউজিকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, সেই জন্য উনি একটা হেসে উঠলেন। হ্যাঁ, কিরম লাগছে বলো এবার বাবু ওই ওই সিনটা, মানে উনি আনন্দ, মানে তখন আনন্দ যে আমি একটা ঠিকঠাক কাজ করবো। অ্যাকচুয়ালি কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখে হতো অনেক সময়, কি হতো ধরুন সিনে চালাতো, আমরা অনেক এরকম করেছি, ধরুন হিরো যাচ্ছে চেস করছে, ওখানে ক্রস ক্রস করে মিউজিক ওখান থেকে স্টার্ট হলো শেষ হলো, আর ওনার পুরো মেট্রোনমে পুরো বার ওয়াইজ মিউজিক করা থাকতো, যার জন্য সত্যজিৎ রায়ের ছবির কোনোদিন আমরা আগে দেখি এরকম অনেক বাংলার ছবি তো এরকমই আর কি। প্রচুর আছে। ধরুন এই যে মান্নাদার কথা বলছি, যে উনি যখন গান করছেন এই যে হলো না, আর যখন হলো, হ্যাঁ, তখন উনি স্যাটিসফাইড, যে এই আনন্দ যে আমি গানটা ঠিক মতো করতে পারলাম। যতক্ষণ না হবে যতক্ষণ না হবে উনি কিন্তু ছাড়বেন না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওনারা ওই অন্তরা থেকে গান হবে প্রথম থেকে, বলে প্রথম থেকে একবার এখানে কাকে বকলো, বলছে কি ভাই অন্তরা থেকে গাইবো, প্রথম থেকে চলো গাইবো। হ্যাঁ, আর পরবর্তীকালে একটা ক্লিক ট্র্যাক বলে একটা হতো, ওই জন্য একটা কনস্ট্যান্ট ইয়েটা একটা অন্য সুরে বাজছে, আর মান্নারা কারণ চলে স্টার্ট সাউন্ড বলেছে, এবার রাই দাও ওরা দাও টিক টাক টাক টুক, বলে ভাই এটা কি হচ্ছে, বলছে না দাদা ওটা ক্লিকটা, বলছে ভাই বন্ধ করে, একটা অন্য সুরে একটা ওরকম, কি ভাই এরকম মান্নাদা বলতে বন্ধ করে দিল ওটা, বললো আমরা গান মাস্টার করেছি ভাই, এসব তো কি মানে কি কি বলছো তোমরা? প্রয়োজন হতো না। আসলে আসলে কি জানেন তো, মানে এই যে আগেকার দিনে যারা গান বাজনা করেছেন, হ্যাঁ, তারা তো এই যে টেস্ট রেগুলার কিন্তু এক্সাম, মানে রেগুলার আপনাকে একটা কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। এই যে ধরুন উনি শচীন দেববর্মনের অ্যাসিস্ট করতেন, ওনাকে কিন্তু গানটাকে ওনাকে বলতে হচ্ছে যে আমি এটা ঠিক করছি বা করতে পারছি না, নইলে উনি ছাড়বেন না। হ্যাঁ, তো এরকম আমি একটা ঘটনা শুনেছি, নচিকেতা ঘোষ, হ্যাঁ, সন্ন্যাসী রাজের গানে, ওটাতে আমরা বাজাইনি, কিন্তু আমি এটা আমার মাস্টারমশাইয়ের কাছেই শুনেছি, উনি ছিলেন রেকর্ডিংয়ে। মান্নাদার কিছু একটা বোধহয় প্রবলেম হচ্ছে, একটা ইয়েতে, একটা ওই গানের কিছু একটা জায়গা, এবার উনি বলছেন যে নচিদা আমি এই জায়গাটা কি একটু এরম করে নেবো, বলছে না মান্নাবাবু আমি যেটা বলেছি ওটা আপনাকে করতে হবে। মানে এই যে জিনিসগুলো, এবং উনি গাইলেন সেটা, এবং সেটা ওনাকে করতে হয়েছে, হ্যাঁ, তার মানে ওনাকেও পরীক্ষা দিতে হয়েছে। লতা মঙ্গেশকর সবাই এরা প্রত্যেকদিন পরীক্ষা দিয়েছে, আপনারা পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, আমরাও দিয়েছি, আপনারাও দিচ্ছেন। তো এই পরীক্ষাটা মানে যদি না হয় তাহলে আপনার ক্রিয়েটিভিটি হবে না, আপনার এনরিচমেন্ট হবে। চ্যালেঞ্জ ধরুন আজকে আমি প্রোগ্রামে এটা বাজাবো, এই রাতটা বাইক এটা করবো, কিরকম বাজাবো, এটা আমার চ্যালেঞ্জ। এটা তো হবে। আচ্ছা, কথা এবার একটু শেষের দিকে আসি, একটাই জানার কথা, আপনারা দীর্ঘ সময় ওনার সঙ্গে কাজ করেছেন, মান্নাদের সঙ্গে কাজ করেছেন, সব তো কথা তো আর ক্যামেরার সামনে একদিনে বলা যাবে না, অনেকবার করে অনেক দিন ধরে তাহলে আপনাদের সঙ্গে বসতে হবে, সেটা সুযোগ করে নিশ্চয়ই আবার বসবো, নতুন কিছু তাকে নিয়ে কথা যদি থাকে তখন শেয়ার করব। লাস্ট কোন কাজটা করেছিলেন ওনার সঙ্গে মনে পড়ছে? ওই আমার যেটা মনে হয় ওই গীত রেকর্ডিং যেটা মুলকিদা করলেন, ওটাই হয়েছিল। তারপরে হয়তো কিছু কিছু ওই মধুশালা ওনার যে গান, সেগুলি বোধহয় কিছু নতুন করে করেছিলেন, নতুন করে আমার যেটা মনে হয়। আপনার মনে আছে বলতে পারবেন? বাংলার মনীষী, বাংলার মনীষী, ওইটা আপনারা মানে তার আগেই ওটা করেছিলেন, গীত রেকর্ডিংটা হয়েছিল, এটা করেছিল ওই না, ওটা করেছিল কোন কোম্পানি বলছি, ওই এটা কলকাতা টিভি যাদের ছিল, ওই কি নাম কৌস্তব বন্ধ, পান্নাদা গাইছিল, এনসাইক্লোপিডিয়া সব না গৌতম দা জানেন মানে কি, আসলে আমরা তবে পুরোনো গীত রেকর্ডিংটা আমরা অনেকদিন করেছিলাম, মনে আছে রেজোনেন্স, মানে আপনারা 85-86 থেকে একেবারে মানে মান্নাদার যতগুলো কাজ হয়েছে সবেতেই আমরা, তারপর সুদেবের একটা ছবি অ্যালবাম করলেন মান্নাদা, সেটা ওর অ্যারেঞ্জমেন্ট করলেন রেজোনেন্স, মনে আছে? আপনাদের সঙ্গে তো বাংলা হিন্দি সব রকমের কাজই তো ওনার সঙ্গে হয়েছে নিশ্চয়ই,
এবং এত দীর্ঘ সময় কাজ করেছেন যে অনেক কথা সত্যিই জমে থাকে, অনেক কথা হয়তো একটু বিস্মৃতি আড়ালে চলে গেছে, আবার পরে মনে পড়বে। যদি সময় সুযোগ থাকে আবার আসবো। তবে মান্নাদার মানে বম্বে ছাড়াটা আমরা জিজ্ঞেস করেছিলাম, বললো আমার আর বম্বে থাকতে বললো ভালো লাগে না। হ্যাঁ, আমি ওই জন্য মেয়ের কাছে ব্যাঙ্গালোরে ডিস্টার্ব ছিলেন, বড় মেয়ে ওই আমাকে বলতেন যে তো যাই হোক, তো এখন ধরুন এক একজনের এক এক রকম ব্যাপার থাকতেই পারে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট বোধ হয় আপনাদের মতো মানুষদের হয়, যিনি হয়তো রেকর্ডিং করেছেন, রেকর্ডিস্ট। গৌতম দা আগের দিন আমরা একটা ওনার সঙ্গে কথা বললাম, কি আপনাদের সঙ্গে কথা বললাম, আরো অনেকের সঙ্গে আমরা কথা বলেছি একাডেমির পক্ষ থেকে। একটা কথা মনে হয় প্রত্যেকের একটা অনুভূতি উঠে আসে ভেতর থেকে, যেটা আমি যেহেতু হয়তো মাঝে মাঝে ইন্টারভিউগুলো নিই, সুযোগ পাই এখানে, এটা হচ্ছে যে একটা দীর্ঘশ্বাস ফেলে আসে মান্নাদাকে নিয়ে। সেটা অন্যদের ক্ষেত্রেও তাই একই। এই দীর্ঘশ্বাসটা কি, যে আরো 10টা বছর যদি ওনার সঙ্গে একটু কাজ করতে পারতাম। মিস করি, আমরা মিস করি, আমরা লিটারালি মিস করি ওনাদের। আমরা তো সাধারণ শ্রোতা, আমরা গান নেই আর শুনতে পাচ্ছি না, ওই গানই কি হতো দেখুন, মান্নাদা, সন্ধ্যা মুখার্জি বা সত্যজিৎ বা সলিল চন্দ্র রেকর্ডিং এ যাওয়াটা মানে কি একটা আমাদের একটা চ্যালেঞ্জ হতো, আজকে এরকম বাজাবো কিছু একটা ব্যাপারটা, বুঝতে পারছেন? একটা মিউজিক্যাল জিনিস হবে, একটা মান্নাদার সঙ্গে বাজালে মান্নাদা ভালো বললে আমাদের আরো ভালো লাগবে, এই যে জিনিসটা ওনাকে আমাকে ভালো লাগাতে হবে, এটা আমাদের টার্গেট। কিন্তু তখন একটা আমাদের মানে না দারুণ দারুণ হয়েছে এই যে বলাটা, কিন্তু আমাদের কাছে বিরাট অ্যাওয়ার্ড আর একটা প্রাপ্তি লাগতো যে না উনি বলছেন যে তাহলে আমার কাজটা আপনারা এক অর্থে মানে প্রণাম জানাচ্ছেন, এই বলছেন না যে প্রণাম মানে সারা জীবন যতদিন বেঁচে থাকবো এদের আমরা এটাই বোধহয় প্রাপ্তি। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এদের গান শুনেছি। হ্যাঁ, এবং আমার ওই খুব ফেভারিট ওই ওনার ওই গানটা আমার খুব ভালো লাগে আর কি, ও চাঁদ সামনে দেখো, ও চাঁদ সামনে দেখো, ছোটবেলা থেকে শুনতাম। কোনোদিন আমি কয়েকটা গান বাজিয়েছি আপনার ফেসবুকে দিয়েছি, খুব ভালো, আমি একটা দিয়েছি। যদি সময় সুযোগ করে নিয়ে আমরা একাডেমির পক্ষ থেকে যদি আবার আসি, সেদিন একদম লাইভ ভায়োলিনের সঙ্গে মান্নাদের গান বাজানো হবে। আপনারা একটা করতে পারেন, আগে প্র্যাকটিস করে রাখতে হবে, কারণ ওই গান স্পটে ফোন করে বাজিয়ে দেওয়া যায় না। না দেখো, তোমরা যোগাযোগ করবেন সেই দিন, আমি কম কথা বলবো, শব্দ বেশি কথা বলবে, সুর বেশি কথা বলবে। আমরা তো চাই সবসময় বাজার, দ্যাটস ইম্পর্টেন্ট। না, কিন্তু আমি এটা প্রমিস করছি না, কিন্তু আমার এটা মাথায় রয়েছে, আমার ওনার ওই গানটা আমি বাজাবো। কোনটা? এই ও চাঁদ সামনে দেখো, তো শুনে নিলেন। তো আমি বাজিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। আমি দারুণ দারুণ গান আছে, এই তো সেদিন আমি গানটা বাজিয়েছি। এমনি করো না, আমাদের একাডেমিতে এটাও তো একটা আর্কাইভ থাকবে। তো আমি এইসব গান বাজাতে গেলে প্রিপারেশন দরকার। শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অনুরোধ করি, মান্নাদের সঙ্গীত একাডেমির পক্ষ থেকে অনুরোধ করি, ওনারা যদি অনুমতি দেন তাহলে এই বাড়িতে বসে আমি গৌতম দা আসবো, সেদিন অনেক কম কথা বলবো, মান্নাদেরকে নিয়ে, মান্নাদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাবেন ওনারা, আমরা ওনাদের অনুরোধ করব। শেষ পর্বে চলে এসেছি, অনেকক্ষণ কথা বললাম, তবে কথা নিয়েও গেলাম বোধহয় যে আসবো লাইভ মান্নাদের গান আপনাদের বাজাতে হবে শ্রোতা বন্ধুদের জন্য, আমাদের পক্ষ থেকে এই অনুরোধ। আর আমাদের একাডেমি আছে, মান্নাদের সঙ্গীত একাডেমি আছে, যিনি 2005 সাল থেকে যেটা প্রতিষ্ঠা হয়েছে, ওনার হাত দিয়েই প্রতিষ্ঠা, এবং উনি শেষ দিন পর্যন্ত ওখানে এই প্ল্যাটফর্মে উনি গান করে গেছেন, অনুষ্ঠান করে গেছেন, উপস্থিত থেকেছেন, আশীর্বাদ দিয়ে গেছেন সবাইকে। তো সেই মান্নাদের সঙ্গীত একাডেমির তো বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, গান নিয়ে গবেষণা হয়, সুর নিয়ে কি করেছেন, কেন করেছেন এই নিয়ে হয়। আমরা জীবনের জলসাগরে পড়েছি, অনেক কিছু জেনেছি, মান্নাদে মান্না বলে সুর পড়েছি, জেনেছি, সাধারণ মানুষ হিসেবে, কিন্তু আরো তো অনেকে অনেক কিছু জানতে চান, সবই জেনেছি। সেই একাডেমির প্রতি আপনারা নিশ্চয়ই শুভেচ্ছা জানাবেন, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা করছি যে আমাদের শুভেচ্ছা রইল, এবং আমরাও চাই যে মান্নাদের মতো এরকম একটা প্রবাদ প্রতিম শিল্পী, হ্যাঁ, মানে সারা পৃথিবীর লোক ওনাকে চিনুক, এটা আমরা চাই। অনেকে তো চিনবেনই। এবং আমার তো যেটা মনে হয় যতদিন পৃথিবী থাকবে, যেমন রবীন্দ্রনাথের গান থাকবে, এনাদের গানও তাই থাকবে। আর আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের শুভেচ্ছা নিয়ে একাডেমি যেন এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। অবশ্যই আমাদের সবসময় বেস্ট উইশেস রইল, নিশ্চয়ই একাডেমির সঙ্গে আপনাদের পাবো, নিশ্চয়ই আমরা অবশ্যই আছি, না থাকার কিছু নেই, থাকতে পারলে আমরা নিজেরা অবশ্যই আপনাদেরকে আমরা সাদরে আমাদের নিজের মানুষ হিসেবে সেইভাবে রাখবো।
অবশ্যই রাখবো। ঠিক আছে, তো শ্রোতা বন্ধুরা, আর কি বলবো, আজকের মতন অনেক কথা হলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তবে একটা আশ্বাস পেলাম, আমাদের এই দুজন বন্ধুকে পক্ষ থেকে শুধু শুভেচ্ছা জানাচ্ছি না, ভবিষ্যতের জন্য সঙ্গে বেঁধে রাখলাম, আত্মীয় করে রাখলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।